আপনি কনস্টিটিউশন মানে ছুঁয়ে বা কনস্টিটিউশন নিয়ে ধরে শপথ নিয়েছেন যে আপনি মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করবেন। তো সেখানে আগের সরকারের কারণে এটি হয়নি, ইন্টারিমের এখানে ব্যর্থতা রয়েছে, আমাদের কাঠামোগত সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো তো আমরা জানি ভাই। আপনি দায়িত্ব নিয়েছেন কারণ এটি আপনি সমাধান করবেন, এই প্রতিশ্রুতি দিয়ে, সেই ইশতেহার দিয়ে, সেই দফা দিয়ে তো আপনি ক্ষমতায় এসছেন। তো তাহলে কেন বারবার আপনি ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন? রংপুরে ঘটনায় পুলিশ যে স্টেটমেন্ট দিয়েছে, পুরা রংপুরের মানে দেশেরও সব মানুষ এটা রিজেক্ট করেছে। এবং মানে এরকম বেখাপ্পা ধরনের কথাবার্তা যে দুটো 29 আর 23 বছরের যুবক বলেন, 60 বছরের 50 বছরের মানে মানুষ, মহিলা, 29 বছর 23 বছরের মেয়ে, এদেরকে সব হত্যা করে, তাও আবার রাত্রেবেলা হত্যা করে দুপুর পর্যন্ত গোসল টোসল করে বেশ কমফোর্টেবল থেকে দুপুরবেলা বেরিয়ে গেছে। মানে অদ্ভুত অদ্ভুত স্টোরি মনে হয় আমার নিজের কাছেও। আমি আমার কথা বললাম, এগুলো কেউ রিজেক্ট করেছে। ধরেন পুলিশের এরকম ঘটনা কিন্তু এটা প্রথম না। এর মধ্যে মানে এই যে আপনার ধর্ষণ নিয়ে যে ঘটনা ঘটছিল, তখন 2-3টা কেস এরকম হয়েছিল, স্টোরিটা তারা অন্যরকম করে বলছিল। পুলিশ সম্পর্কে উনি বলছিলেন কোনো রকম পরিবর্তন যদি পুলিশে না হয় তাহলে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বদলাবেন কীরকম করে। রিফর্ম বলেন, যে কোনোভাবেই বলেন না কেন, রিহ্যাবিলিটেশন বলেন, এটা যদি তো পুলিশ ফর ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ মাস্ট, সেটাও হয়নি। সব মিলে কী বলবেন? হ্যাঁ, ধন্যবাদ মানে ভাই। আমি খুব ভালো লাগছে আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে, ফর দ্য ফার্স্ট টাইম আপনার এই অনুষ্ঠানে আসা, এবং আমি বলবো যে ইটস এ প্রিভিলেজ। আমার কাছে মনে হয় যে আমি মূলত গত 21 বছর ধরে বাংলাদেশের বাইরে অবস্থান করছি এবং সাংবাদিকতাটা আমি ওখানেই করি, কিন্তু আমার ফোকাসটা হচ্ছে বাংলাদেশ। এবং আমার মনে হয় যে মামুন ভাই কিংবা আপনি কিংবা আমার আরেকজন যিনি সহ আলোচক রয়েছেন, তারা বাংলাদেশে থেকে বাংলাদেশটাকে বা বাংলাদেশের ঘটনা প্রবাহকে যেভাবে দেখেন, আমি জানি না যে আমার দেখাটা একটু অন্যরকম কিনা, কিন্তু আমি যে প্রশ্নটা দিয়ে বা যে উদ্বেগটা দিয়ে শুরুটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা কেন ধরে নিচ্ছি যে এই যে 17 বছরের বা 16 বছরের একটা কর্তৃত্ববাদী ব্যবস্থার যে আপাত অবসান ঘটেছে, আমি আপাতটা বলছি কোট আনকোট, হ্যাঁ, এই যে অবসান ঘটলো, এরপরই সব কিছু যে রাতারাতি বদলে যাবে, এটা আমরা কেন আশা করছি? এটা আশা করাটা খুবই অমূলক এবং খুবই উচ্চাভিলাষী মনে করি আমি, এই কারণে যে যে দলটি এখন বাংলাদেশকে শাসন করছে বা সরকার পরিচালনা করছে, সেই দলটির শাসনকাল যদি আপনি দেখেন, সেই শাসনকালের ভেতরে এরকম অনেক বিষয় রয়েছে যেগুলোর কিন্তু কোনো রিকনসিলিয়েশন হয়নি। তারা অনুতপ্ত না, বা তাদের দলের ভেতরকার যে গণতান্ত্রিক চর্চা, একটা দেশে সুশাসন নিশ্চিত করতে হলে, গুড গভর্নেন্স এনশিওর করতে হলে প্রথমে তো দলের ভেতরে গণতান্ত্রিক চর্চাটা এনশিওর করতে হয়, তাই না? তো ওই জায়গাগুলোকে যদি আপনি একটা একটা করে বিশ্লেষণ করেন, তাহলে তো খুব বেশি আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। মানে বাংলাদেশে তো 21শে আগস্টের মতো ঘটনা ঘটেছে, বাংলাদেশ তো দুর্নীতিতে পরপর চ্যাম্পিয়ন হয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট তো সেটাই বলে। এরপরে মানবতা বিরোধী অপরাধের কথা আমরা বলি, আমি আসছি জুলাই পরে আসছি। এই ঘটনা ছোট স্কেলে হলেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, আইন শৃঙ্খলা রক্ষা ব্যর্থতা, এগুলো তো আগের টার্মে হয়েছে। তো একটা দল এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল এবং একটা কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে এবং মানুষ কোনো বিকল্প খুঁজে পায়নি বলেই তাদেরকে ক্ষমতা এনেছে, তার মানে কি এই যে তারা আমাদের সব সমস্যার সমাধান করে দিতে পারবে? পারবে না তো, কারণ তাদের তো সেই অভিজ্ঞতাই নেই। যে সরকারটি এখন ক্ষমতায় রয়েছে, তাদের তো সরকার পরিচালনার সেই অর্থে অভিজ্ঞতাই নেই। আপনি কিছু মন্ত্রীদেরকে আপনি দেখবেন যে আগে তারা মন্ত্রী ছিলেন, কিন্তু যিনি স্বয়ং প্রধানমন্ত্রী তিনি তো কখনো আগে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকেননি। তারপরেও আমি তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ছোট ছোট বিষয় তিনি ইন্ট্রোডিউস করিয়েছেন, এটি আগে তো খুব বেশি আমরা দেখিনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমার সহ আলোচক কিছুক্ষণ আগে যেটি বললেন, ওর সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে একজন শীর্ষ নেতা তিনি এক ধরনের ইতিবাচক ধারণা নিয়ে, ইতিবাচক জেস্চার নিয়ে বা ইতিবাচক কিছু বিষয়কে ইন্ট্রোডিউস করালেন, তার মানে এই না যে সব ধরনের সংস্কার, পুনর্বাসন এবং রিকনসিলিয়েশন প্রসেসটা শুরু হয়ে গেল। প্রতিষ্ঠান তো ভেঙে গেছে, প্রতিষ্ঠানকে গড়তে হলে সেটার জন্য যে ধরনের পরিকল্পনা দরকার এবং যে ধরনের প্রায়োরিটাইজেশন দরকার, সে বিষয়টা তো হচ্ছে না। শুরু থেকে আমরা দেখছি সেটা মিসিং। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা যদি আমরা বলি, তো সেখানে তো আমরা প্রথমে একটা হোঁচট খেলাম,
তাই না? একটা দেশের বিচার বিভাগের প্রতি যদি আপনি আস্থা রাখতে না পারেন, তাহলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবেই। মানুষ জানে যে এখানে ক্রাইম করে পার পাওয়া যায়। মান্না ভাই, এটা তো রকেট সায়েন্স না, এখানে এটা আলোচনার এত কিছু নাই। এটা আমরা যা কিছু বলছি বা যা কিছু বলবো সব কিছু তো সরকার পরিচালনা যারা রয়েছেন তারা জানেন তো, কেননা তারা তো বিরোধী দল একসময় ছিলেন, তারা তো ভিকটিম। আমার সবচেয়ে অবাক লাগে যে জায়গাটাতে, সেটা হচ্ছে যে আপনি যে ধরনের প্রক্রিয়ার ভেতর দিয়ে গেছেন, আপনি যেভাবে ভিকটিম হয়েছেন, আপনি নির্যাতনের শিকার হয়েছেন, আপনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, এবং আপনি বিরোধী দলে থাকতে দেখেছেন যে দলটি ব্যর্থ হয়েছে কিছুদিন আগে, সেই দলটি মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আপনি ক্ষমতায় যাওয়ার পরে সেই জায়গাগুলোতে প্রায়োরিটাইজ করছেন না সেই জায়গাগুলোকে, মানে সেটা তো আপনার প্রায়োরিটি। কিন্তু আপনি যে তথ্যটি দিলেন যে ইন্টারিমের শেষ 6 মাস এবং নবনির্বাচিত যে সরকার, দায়িত্ব নেওয়া যে সরকার, তাদের প্রথম 6 মাসের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে পরিসংখ্যান ডেটা, সেটা যদি সমান হয়, কম বেশি সামান্য, এটি আমি ওই 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 গভীর আলোচনায় যাচ্ছি না, সেটা যদি সমান হয়, এটা তো লজ্জার একটা নির্বাচিত সরকারের জন্য। কারণ এখন তো আমাদের আরও কনফিডেন্স থাকবে। ইন্টারিমের সময় আমরা বলছি যে ওই সময় পুলিশ প্রশাসনের যে সক্ষমতা সেটি নষ্ট হয়ে গেছে, তাদের মনোবল ভেঙে গেছে, ওই কাঠামোটি ভেঙে চুরমার হয়ে গেছে। আচ্ছা, বুঝলাম সেটি রাতারাতি দাঁড়াবে না, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। জুলাই থেকে 2026-এর জুলাই, এখন অগাস্ট, তাই তো? আমরা কিন্তু পেরিয়ে এসেছি 2 বছর। এই 2 বছরে যদি সব কিছু আগের মতোই থাকে, তো তাহলে আপনি শুধু শুধু ফ্যাসিস্ট রেজিমকে দোষ দিচ্ছেন কেন? তাই না? আপনি তো সেখান থেকে খুব বেশি এগোতে পারেননি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে একটা মাইন্ডসেট। আপনি যখনই কোনো মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমালোচনার জায়গা তৈরি হয়, একটা খুন হয়, মানুষের জনজীবনে দুর্ভোগ নেমে আসে, তখন সরকারের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে ধরনের ডিফেন্সিভ মেকানিজম তৈরি হয় এবং যে ধরনের স্টেটমেন্ট আসে, এইটাকে ইংরেজিতে একটা শব্দ আছে স্ট্যাগারিং। মানে আমার কাছে মনে হয় যে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, যে আপনি নিজের ব্যর্থতাকে ঢাকার জন্যে, এটা আমরা দেখেছি, এটা ঐতিহাসিকভাবে হয়ে এসছে, যে সব কিছুর মূলে হচ্ছে আগের সরকার। আগের সরকারকে দোষ দিলে আপনার নিজের যে দায়িত্বটুকু আছে সেটাকে মানে একটু ডাইভার্ট করা যায়, অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। তো এই কৌশলটা তো আমরা জানি। আমি সাংবাদিকতার ছাত্র, আমরা তো জানি যে স্পিন কীভাবে করতে হয়। তো এগুলো মানুষ এখন বোঝে। এগুলো বলে বা এই স্ট্র্যাটেজিগুলো লং রানে খুব একটা কাজে দেবে না বলে আমি মনে করি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আপনার কোনো অজুহাত বা কোনো ব্যাখ্যা কিন্তু মানুষ যখন তার জীবনের নিরাপত্তা পাবে না, সেটির বিপরীতে আসলে কোনো কিছু দাঁড়াতে পারে না। কিন্তু মানে আপনি কনস্টিটিউশন মানে ছুঁয়ে বা কনস্টিটিউশন নিয়ে ধরে শপথ নিয়েছেন যে আপনি মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করবেন। তো সেখানে আগের সরকারের কারণে এটি হয়নি, ইন্টারিমের এখানে ব্যর্থতা রয়েছে, আমাদের কাঠামোগত সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো তো আমরা জানি ভাই। আপনি দায়িত্ব নিয়েছেন কারণ এটি আপনি সমাধান করবেন, এই প্রতিশ্রুতি দিয়ে, সেই ইশতেহার দিয়ে, সেই দফা দিয়ে তো আপনি ক্ষমতায় এসছেন। তো তাহলে কেন বারবার আপনি ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন? বাংলাদেশের আমলাতন্ত্র ইজ এ বিগ প্রবলেম, আমি এটা অ্যাকনলেজ করি। এবং এটাও আমি স্বীকার করি যে বাংলাদেশের আমলাতান্ত্রিক কাঠামোর ভেতরে 17 বছরের যে দলীয়করণ, যে স্বজনপ্রীতি এবং যে ধরনের লুটপাটের একটা ব্যবস্থা তৈরি হয়েছে, দেখেন রাজনীতিবিদরা পালিয়েছে, আপনারা কিন্তু ঠিক আগের জায়গায় রয়েছে। আপনি আমলাতন্ত্রের মানে টিকিটিও স্পর্শ করতে পারছেন না। অ্যান্ড ইটস এ বিগ প্রবলেম যে তারা অপরাধ করলেও তাদেরকে আপনি শাস্তি দিতে পারছেন না। কিন্তু সেই বাস্তবতা মাথায় রেখেই তো আপনাকে রাষ্ট্রটা পরিচালনা করতে হবে, জি, থ্যাংক ইউ, তাই না? থ্যাংক ইউ।